নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। গতকালই আমরা দেখলাম যে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাকে গ্রেপ্তার করলো সিবিআই। যদিও তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতির অভিযোগে তাকে এবং আরও বেশ কয়েকজন সাঙ্গপাঙ্গকে, মোট 4 জনকে গ্রেপ্তার করেছে সিবিআই। আর এবার জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের মুখে পড়ে বরখাস্ত তৃণমূল ছাত্রনেতা মুস্তাফিজুর রহমান। ইনিও সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ছিলেন। হুমকি ও র্যাগিংয়ের অভিযোগে বৃহস্পতিবার থেকে চলছিল বিক্ষোভ প্রতিবাদ। বিজ্ঞপ্তি জারি করে বরখাস্ত কলেজ কাউন্সিলের। পাশাপাশি মেদিনীপুর মেডিকেল কলেজের র্যাগিংয়ের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল। তদন্তে কলেজের অ্যান্টি র্যাগিং কমিটি। দেখব একটি প্রতিবেদন, তারপরে আসবো আলোচনায়। শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তারদের চাপে বরখাস্ত করা হলো মেদিনীপুর মেডিকেল কলেজের তৃণমূলের ছাত্রনেতা মুস্তাফিজুর রহমানকে। মেদিনীপুর মেডিকেল কলেজেরই প্রাক্তন ছাত্র মুস্তাফিজুর রহমান তৃণমূল ছাত্র পরিষদের নেতা। তার বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের হুমকি দেওয়া ও র্যাগিংয়ের অভিযোগ রয়েছে। কয়েকদিন ধরে সেই ইস্যুতে বিক্ষোভ চলছিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তকে নৈতিক জয় হিসেবে দেখছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা। মিটিংয়ের যে যাকে নিয়ে আমাদের অভিযোগ, তার বিরুদ্ধে প্রমাণাদি পেশ করা হয়েছে। কলেজ কাউন্সিলিংয়ের মেম্বার, মিটিংয়ে যারা প্রিন্সিপাল ম্যাডাম আছেন, ডিনে আছেন, বিভিন্ন ডিপার্টমেন্টাল হেড আছেন, তারা এগুলো দেখেছেন এবং সেখান থেকে এই ডিসিশনটায় আসা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, মেদিনীপুর মেডিকেল কলেজেরই পড়ুয়া মুস্তাফিজুর রহমান বেশ কয়েকটি বিষয়ে ফেল করে এই কলেজেই থাকছিলেন। মেয়াদ উত্তীর্ণ পড়ুয়া হওয়া সত্ত্বেও তৃণমূল ছাত্র পরিষদের নেতা হওয়ার সুবাদে নিজের কর্তৃত্ব ফলাতেন জুনিয়র ডাক্তারদের ওপর বলে অভিযোগ। এমনকি মেডিকেল কলেজে একাধিক র্যাগিং ও হুমকির ঘটনায় তার ভূমিকাও রয়েছে বলে দীর্ঘদিনের অভিযোগ। মুস্তাফিজুর রহমান আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের এক সময়কার ঘনিষ্ঠ ছিলেন বলেই সূত্রের খবর। গত বৃহস্পতিবার থেকে মুস্তাফিজুরকে বরখাস্ত করার দাবিতে প্রিন্সিপাল এবং অন্যান্য অধ্যাপকদের আটকে রেখে বিক্ষোভ দেখান জুনিয়র ডাক্তারদের এক অংশ। এই মেদিনীপুর মেডিকেল কলেজ ইউনিটের নেতা মুস্তাফিজুর রহমান, তিনি এবং তার দলবল দীর্ঘদিন ধরে মেদিনীপুর মেডিকেল কলেজের পড়ুয়া ছাত্রছাত্রী বা জুনিয়র ডাক্তারদের ওপর, বিশেষত মহিলা ডাক্তারদের ওপর যে ধরনের মানসিক নির্যাতন চালিয়েছেন। বিক্ষোভের মুখে চাপে পড়ে রাতেই নোটিশ জারি করে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। মুস্তাফিজুরকে আপাতত মেডিকেল কলেজে প্রবেশ করতে নিষেধাজ্ঞা জারি করা হয়। ওকে তো টার্মিনেট করা হয়েছে। আমাদের কলেজ কাউন্সিল রেজলিউশন হয়ে গেল, নোটিশ কালকে বেরিয়ে যাবে। তাতে লেখা আছে যে ও আর এখন হসপিটালে অ্যান্ড কলেজে ওর তো আর প্রেমিসেসের ভেতরে আসবে না। ওই ঘটনা সামনে আসতে মুস্তাফিজুরের অনুগামী পড়ুয়ারা পাল্টা বিক্ষোভ দেখান। তাদের দাবি, মুস্তাফিজুর এখন হাউস অফ স্টাফ হিসেবে কাজ করে, কলেজের মেয়াদ উত্তীর্ণ ছাত্র তিনি নন। এরপরে শুক্রবারই ফের নতুন নোটিশ বাতিল করে দেয় মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ফের আন্দোলন শুরু করে জুনিয়র ডাক্তারেরা। পরিস্থিতি বিবেচনা করে সোমবার বিকেলে বৈঠকে বসে মেদিনীপুর মেডিকেল কলেজ কাউন্সিল। সেখানেই ওই ছাত্রকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে এবার মেদিনীপুর মেডিকেল কলেজের র্যাগিংয়ের ভিডিও ভাইরাল। কলেজের হোস্টেল চত্বরের সামনেই সন্ধেবেলায় বেশ কয়েকজন জুনিয়র ছাত্রকে নিয়ে সিনিয়রদের প্রতীকী ট্রেন চালানোর ঘটনা সামনে আসে ওই ভিডিওয়। যদিও সেই ভাইরাল ভিডিও যাচাই করেনি কলকাতা টিভি। এইভাবেই তো থ্রেড কালচার চলছে এখানে, এইভাবেই চলছে, এইভাবে আগে চলছে, এখনো চলছে, এইভাবেই চলছে, এইভাবে এটাকে আটকানোর জন্য আমরা এখানে আছি। মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর মৌসুমী নন্দী জানিয়েছেন, অভিযোগের কথা কলেজ কাউন্সিলিং এর মিটিংয়ে পড়ুয়াদের একজন জানিয়েছে। বিষয়টি অ্যান্টি র্যাগিং কমিটি দেখছে। এটা তো আগের দিনই এইখানে আমাদের একজন স্টুডেন্ট সে বলেছে দ্যাট ইজ আন্ডার এনকোয়ারি বাই দ্য অ্যান্টি র্যাগিং কমিটি। তবে ওই বিষয়ে তেমন মুখ খুলতে রাজি নন জুনিয়র চিকিৎসকেরা। সঞ্জীব দাসের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তুহিন শুভ্র বন্দ্যোপাধ্যায়, আপনাকে স্বাগত জানাবো। রয়েছেন বিজেপির পক্ষ থেকে শুভজিৎ রায়। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুভজিৎ, আপনার কাছে আসবো। গতকাল আমরা দেখলাম যে আরজিকরের যিনি প্রাক্তন অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ, তিনি গ্রেপ্তার হয়েছেন। তার সঙ্গে সিবিআই আরও 3 জনকে গ্রেপ্তার করেছে, মোট 4 জনকে গ্রেপ্তার করেছে। আর তারপরেই দেখা যাচ্ছে একের পর এক সন্দীপ ঘোষ ঘনিষ্ঠদের বিরুদ্ধে পদক্ষেপ হচ্ছে। এই যেমন মুস্তাফিজুর, যিনি সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ছিলেন, তাকেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বরখাস্ত করা হয়েছে এবং তিনি আর হাসপাতালেও ঢুকতে পারবেন না। এই যে বিষয়টা, এই বিষয়টাকে কিভাবে দেখেন আপনি? কোথাও গিয়ে এই যে ডাক্তারদের
আন্দোলন, সেই আন্দোলনেই কি চাপে পড়ে এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছি? আমার আওয়াজ শোনা যাচ্ছে? বলুন বলুন। হ্যাঁ, সবাইকে নমস্কার। আপনি একদম ঠিক কথাই বলেছেন যে এই ডাক্তারবাবুদের আন্দোলনের জেরেই এবং পশ্চিমবঙ্গের যে নাগরিক সমাজ এই আরজিকর কাণ্ডকে নিয়ে জেগে উঠেছে, তার পরিপ্রেক্ষিতেই আজকে সন্দীপ ঘোষের যারা ঘনিষ্ঠ বিভিন্ন মেডিকেল কলেজে ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা এই দুর্নীতি এবং সিন্ডিকেটের সঙ্গে যুক্ত, তাদেরকে একের পর এক এইভাবে সিবিআই আগামী দিনে ধরবে এবং তাদেরকে এই রাজ্য সরকারকে চাপের কাছে নথি স্বীকার করে তাদেরকে বরখাস্ত করতে হবে, এটাই আমি মনে করি। এই মুস্তাফির রহমান মল্লিকের সম্পর্কে আমি দু একটি কথা বলতে চাই। এই স্টুডেন্ট 2016 সালে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল, যার পাস আউট হয়ে যাওয়ার কথা ছিল 2021 সালে, কিন্তু তিনি 2021 সালে পাস আউট হতে পারেননি, তিনি ফেল করেছিলেন কোনো বিষয়। তিনি 2022 সালে পাস আউট হন এবং মেদিনীপুর মেডিকেল কলেজেই হাউস স্টাফ হিসেবে এতদিন উনি ছিলেন। আপনারা জেনে থাকবেন আমাদের মেদিনীপুর আইএমের যিনি সেক্রেটারি আছেন মেদিনীপুর ইউনিটের, মেদিনীপুর জেলার, ডক্টর রবি হেমব্রম, ইনি ENT ডাক্তার এবং মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটালের উনি HOD এই ENT ডিপার্টমেন্টের। তার প্রশ্রয়ই মূলত এই মুস্তাফির রহমান এবং তার দলবল মূলত এখানে আশ্রয় পেয়ে থাকে। কেননা ENT ডিপার্টমেন্টেই একটা প্লেস খালি হয়েছিল হাউস স্টাফের জন্য, যেটা কেউ জানতো না, এবং এই রবি হেমব্রম কাউকে না জানিয়ে এই মুস্তাফিজুর রহমান মল্লিককে তিনি চান্স দিয়েছিলেন। এই চান্স দেওয়ার পিছনে একটা নেওয়া দেওয়ার সম্পর্ক ছিল। যেহেতু মুস্তাফিরের আমাদের ডক্টর সন্দীপ ঘোষের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল, সেই সম্পর্কের জেরে তিনি যাতে তার ভবিষ্যৎ মেদিনীপুর মেডিকেল কলেজে ঠিকভাবে এস্টাবলিশ করতে পারেন, রবি হেমব্রম এবং তার দলবল যারা সরকারি দলের সংস্পর্শে থাকেন তাদের মদতপুষ্ট, এবং এই মুস্তাফিকেরও আপনারা জানেন যে TMCPর নেতা, সারা রাজ্য জুড়ে এরা একটা সিন্ডিকেট তৈরি করেছে, সারা রাজ্য জুড়ে, এবং যার মাথায় আশীর্বাদ আছে। শুভজিৎ, আবারও আসবো আপনার কাছে। তুহিন, এই যে গোটা রাজ্য জুড়ে মেডিকেল, সেখানেও একটা সিন্ডিকেট, চিকিৎসার মতন জায়গাতে সেখানেও চিকিৎসকরা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। দেখুন, এই বিষয়টা যেটা আপনি বলছেন, এটা দিয়ে আমাদের প্রথম দিনই আমাদের সর্বভারতীয় সভানেত্রী এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দলের যদি কেউ কোনো জায়গায় আর্থিক অনিয়মে জড়িত হয় তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। সেই মোতাবেক মুস্তাফিজুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং 28 আগস্টে আপনারা দেখেছিলেন ছাত্র সম্মেলন থেকে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পারলেন আরজি করেন, যিনি প্রাক্তন অধ্যক্ষ আছেন, এতদিন পরে বুঝতে পারলেন এই সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পরে পরে? কারণ এই মুস্তাফিজুরের বিরুদ্ধেই তো এই জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছিলেন। গত বৃহস্পতিবার দিন এই আন্দোলনের চাপে পড়ে তাকে বলা হয়েছিল যে, এবং নোটিশও দেওয়া হয়েছিল যে আর সে ঢুকবে না হাসপাতালে। তারপরে শুক্রবারেই, অর্থাৎ 24 ঘন্টা কাটতে না কাটতেই আবার সেই নির্দেশ ফিরিয়ে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরে গিয়ে সন্দীপ ঘোষ তিনি গতকাল অ্যারেস্ট হলেন। TMCPর পক্ষ থেকে পদত্যাগ, তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে পদক্ষেপ করলো, তারপরে হাসপাতাল তাকে সরালো। মানে তৃণমূল কংগ্রেসের বা শাসক দলের প্রভাব হাসপাতালগুলোতে এতটাই বেশি যে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো কিছু করার নেই, করতে পারছে না, তারা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। এটা সম্পূর্ণ, দেখুন, এটা প্রশাসনিক ব্যাপার। আমাদের দলীয় যেটা ব্যাপার, আমরা কোনো জিনিসের অ্যালিগেশন এলে সেইটাকে আগে বিচার বিশ্লেষণ করি। বিচার বিশ্লেষণ করে যখন দেখা যায় যে হ্যাঁ সত্যিই তার বিরুদ্ধে কিছু অপরাধ থাকলেও থাকতে পারে বা তার বিরুদ্ধে অভিযোগটা তদন্ত করা দরকার, তখন আমরা তাকে সেই জায়গা থেকে সরিয়ে দিই। তো সেইটা একটা দল একটা পদ্ধতি মেনটেন করে তার বিরুদ্ধে একটা অন্তর্তদন্ত করে তবে পদক্ষেপ নিয়েছে। শুভজিৎ দা, কি বলবেন এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে? এইরকমই একাধিক রিপোর্টের আগেও জমা পড়েছে। শান্তনু সেন তিনি বলেছিলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে
কিন্তু দেখা গেল শান্তনু সেনের বিরুদ্ধে পদক্ষেপ করা হলো। সন্দীপ ঘোষ তো বহাল তবিয়তে ছিলেন এতদিন। যখন কোনো একটি দল এবং সরকার সম্পূর্ণরূপে আমাদের সিন্ডিকেট এবং এই ধরনের বেআইনি কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ে, আমরা এই বামফ্রন্টের সময়ও দেখেছিলাম, বামফ্রন্টের শেষের দিকেও যখন সরকার এবং দল এক হয়ে বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছিল এবং দলের যারা দুর্নীতিযুক্ত ছিল তাদেরকে বাঁচাতে গিয়ে তাদেরকে বিভিন্ন মিথ্যা কথা এবং দলকে এবং তাদেরকে বাঁচানোর জন্য বিভিন্নভাবে কৌশল অবলম্বন করতে হয়েছিল। এখন তৃণমূল কংগ্রেসেরও সেই একই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এখন দল এবং সরকার একে অপরের সঙ্গে মিলেমিশে একাকার। এইখানে বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে যে দুর্নীতি হচ্ছে, দলের নেতাদের প্রশ্রয় না থাকলে, মাননীয়া এবং ভাইপোর প্রশ্রয় না থাকলে কোনোভাবেই এই মেডিকেল কলেজের প্রিন্সিপালরা, এমএসভিপিরা বা অন্যান্য কোনো সরকারি পদাধিকারীর পক্ষে এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত হওয়া কোনোভাবেই সম্ভব নয়। আপনি একটা বিষয় লক্ষ্য করুন, কোথায় আরজিকর আর কোথায় এমএমসিএইচ, কিন্তু দুটো জায়গারই চরিত্ররা এক করে দিয়েছে। চরিত্র একটাই, কানেকশন হচ্ছে মেডিকেল সিন্ডিকেট এবং থ্রেট কালচার। মানে ডাক্তারবাবুদেরকে যেমন করে হোক ভয় দেখিয়ে, মেডিকেল স্টুডেন্টদেরকে ভয় দেখিয়ে, থ্রেট দেখিয়ে, তাদের পরীক্ষায় নাম্বারের হেরফের করার ভয় দেখিয়ে, তাদেরকে পাস ফেল করার ভয় দেখিয়ে টিএমসিপির ছাতার তলায় রাখতে হবে এবং সিনিয়র ডাক্তারদের বিভিন্ন জায়গায় পোস্টিং এবং তুহিন, আমরা তো সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ। আমি দুজনের কাছে এই প্রশ্নের উত্তর চাইবো। আমরা সাধারণ মানুষ, আমরা চিকিৎসা করাতে কাদের কাছে যাব? এই যদি ডাক্তারের চেহারা হয়, আমরা দেখলাম কি নিট, যেই এন্ট্রান্স পরীক্ষা দিয়ে ডাক্তারি পরীক্ষায় বা ডাক্তার পড়ার সুযোগ পান ছাত্রছাত্রীরা, সর্বভারতীয় পরীক্ষা, সেখানে ব্যাপক দুর্নীতি, কোশ্চেন পেপার লিক হয়ে যাচ্ছে, টাকা দিয়ে কোশ্চেন পেপার পেয়ে যাচ্ছেন। তারপরে যারা ডাক্তার হয়ে বেরোচ্ছেন বা যারা এখনও সম্পূর্ণরূপে ডাক্তার হননি, তাদের পাশ করিয়ে দেওয়া হচ্ছে টাকার বিনিময়ে। যারা ডাক্তার, যারা অধ্যক্ষ, তাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, দেহ পাচার থেকে শুরু করে ওষুধপত্র, সরকারি টাকা ৯/৬ যাবতীয় অভিযোগ। এই সন্দীপ ঘোষের মতন চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ উঠছে কেন? কোথায় যাবে সাধারণ মানুষ চিকিৎসা করাতে? আমি দুজনের কাছে একে একে উত্তর চাইবো। তুহিন, সবকিছুর জন্য তো আমাদের, আমি বলি সবকিছুর জন্য আমাদের দেখুন যে সরকারি ব্যবস্থা, সেই সরকারি ব্যবস্থার দিকে রাজ্য এবং দেশের সমস্ত নাগরিকরা তাকিয়ে থাকেন। মেডিকেল সিস্টেমের মতো এই ব্যবস্থায় মানে রাজ্যের এবং বিভিন্ন জায়গার প্রান্তিক যারা দরিদ্র মানুষ, তারা সাহায্য পাওয়ার জন্য তাকিয়ে থাকেন। কিন্তু সেই সব জায়গায় যদি এই ধরনের দুর্নীতি হতে থাকে সরকারের মদতে, সরকারি দলের মদতে, তাহলে তো মানুষকে ভুগতে হবেই। আর এর বিরুদ্ধেই তো আমাদের আন্দোলন। পথে নামতে হয়েছে কি কারণে? দেখুন উনি যে কথাটা বলছেন, দেখুন উনি যে কথাটা বলছেন, আমি সম্পূর্ণরূপে এই কথাটার আমি দ্বিমত প্রকাশ করছি। উনি সম্পূর্ণ ভুল কথা বলছেন। যদি এই মানে ডাক্তারি ব্যবস্থায় যদি সব থেকে বড় দুর্নীতি হয়ে থাকে, সেটা হচ্ছে নিট কেলেঙ্কারি। যেই কেলেঙ্কারির প্রধান নায়ক কিন্তু কেন্দ্রীয় সরকার, যে পরীক্ষাটা সেন্ট্রাল গভর্নমেন্ট করে। তো উনি সেটা নিয়ে কথা বলুন। আর পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা যথেষ্ট উন্নত মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে, এবং মানুষ স্বাস্থ্যে যথেষ্ট ভালো পরিষেবা পাচ্ছে। তবু যদি কিছু ফল্ট থেকে থাকে, তার বিরুদ্ধে আমাদের দল, তাদের যদি আমরা দলের সঙ্গে যুক্ত হই, তাদের দল ব্যবস্থা নিচ্ছে, এবং প্রশাসনের সঙ্গে যদি সরকারি ব্যাপার হয়, আমাদের পশ্চিমবঙ্গের মানবিক সরকার তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেবে, এবং তারা যদি দোষী হয় তারা কিন্তু শাস্তি পাবে। এবং সেটার জন্যই পশ্চিমবঙ্গ সরকার সিট গঠন করেছিল। সেই সিট সুপ্রিম কোর্টে, হাইকোর্টের অর্ডার অনুযায়ী সেই সিটকে দেওয়া হয়েছে সিবিআই এর আন্ডারে। সিবিআই তদন্ত করছে, যারা দোষী তারা শাস্তি পাবে, এটা আমাদের বিশ্বাস। এবং আমরা সিবিআইকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব যারা দোষী লোক, যারা আর্থিক দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। না, আমি বলছি সন্দীপ ঘোষের বিরুদ্ধে তো এই অভিযোগ অনেকদিন আগে ছিল, ব্যবস্থা হলো না কেন? সরকার কেন ব্যবস্থা নেয়নি? আমারও তো ব্যবস্থা শুরু করেছিল। আপনি যদি দেখেন রাজ্য সরকারই তার বিরুদ্ধে সিট গঠন করে ব্যবস্থা নেওয়ার জন্য, তো আজকে জুনিয়র চিকিৎসকের এইভাবে হত্যা হয়ে যাওয়ার পরে আপনার দলেরই তো প্রাক্তন সাংসদ বলছেন যে এই অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে, এই অভিযোগ দীর্ঘদিনের। আমি বা বিজেপি বা বাম নেতারা বলছেন তদন্ত শুরু হয়েছে।
আরে বিজেপি হচ্ছে সমাজে বিভিন্ন রকমের যে এই যে ধর্ষণ কাণ্ড ঘটেছে, এটা খুব নারকীয় ঘটনা। কুণাল ঘোষ সমর্থন করেনি। কুণাল ঘোষ তিনি বলছেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে আগেও বেশ কিছু অভিযোগ ছিল, আগে যদি ব্যবস্থা নিত তাহলে স্বাস্থ্য ভবনের মুখ পড়তো না। ঘটেছিল সেই নিয়ে যখন মাননীয় তুলকালাম করতেন রাজ্য জুড়ে, তখন সেটা ঠিক ছিল। এখন বিজেপি ধর্ষণ নিয়ে আন্দোলন করছে, এটা খুব বাজে হচ্ছে। এটাই বাংলার সম্মান বিজেপি আন্দোলন করছে না, বিজেপি যেটা করছে সেটা হচ্ছে বাংলার জনসংখ্যাকে প্রত্যাখ্যান করেছে। তারা পেছনের গেট দিয়ে চেয়ার দখলের চেষ্টা করছে, আপনারা পেছনের দরজা দিয়ে চেয়ার দখলের চেষ্টা করছে। একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। শুভজিৎ আমাদের সঙ্গে থাকুন, একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে আবারও এই আলোচনায় ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি শুভজিৎ আপনার কাছে আসবো। এই যে মুস্তাফিজুর বা সন্দীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, এরপরে কি হাসপাতালগুলোতে হাল ফিরবে বলে মনে হয়? যতদিন রাজ্যে তৃণমূল কংগ্রেস, বলুন, যতদিন রাজ্যে তৃণমূল কংগ্রেস বিরাজমান থাকবে এবং মেডিকেল কলেজগুলিতে তাদের চেলা চামুন্ডা এবং তাদের পোষ্যবাহক প্রিন্সিপাল এবং এমএসভিপিরা থাকবেন, ততদিন পর্যন্ত রাজ্যে কোনো মেডিকেল কলেজের হাল যেরকম হওয়া উচিত সেই ধরনের স্বচ্ছতার সঙ্গে কাজ করতে পারবে না। এটা আমি 100% গ্যারান্টির সঙ্গে বলতে পারি। কেননা যেই দলটা রাজ্য চালাচ্ছে তাদের কর্মকাণ্ডই হচ্ছে সিন্ডিকেট তৈরি করা, কাটমানি খাওয়া। যারা মৃতদেহের কাটমানি খায়, যারা ওষুধ সাপ্লাইয়ের কাটমানি খায়, যারা ওখানের বর্জ্য মানে যেগুলো ফেলে দেওয়ার জিনিস ডাস্টবিনে, সেইগুলো যে কোম্পানি নিয়ে যাচ্ছে তার থেকে কাটমানি তোলে, এদের কাছে আপনি আশা করছেন যে এই ঘটনায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়ে যাওয়ার পর রাজ্য সরকার বিভিন্ন মেডিকেল কলেজে ব্যবস্থা গ্রহণ করবে? কোনোদিনই হতে পারে না। এর জন্য আমূল পরিবর্তন প্রয়োজন। 2026 আসছে, রাজ্যের মানুষ তৈরি হচ্ছে, আমূল প্রয়োজন এই সরকারকে ফেলার জন্য। যতদিন না তৃণমূল কংগ্রেসের সরকার এই রাজ্য থেকে যাচ্ছে, এই দুর্নীতিবাজ সরকার, ততদিন পর্যন্ত কোনো কাজ সুষ্ঠুভাবে রাজ্যে হবে না। এখানে শিল্প নেই, এখানে স্বাস্থ্য নাই, এখানে শিক্ষা নেই, এখানে রুটির কোনো ব্যবস্থা নেই, এখানে বেকারদের চাকরি নেই, মানুষের সুরক্ষা নেই, নিরাপত্তা নাই, মহিলাদের নিরাপত্তা নাই। উনি যে কথা বলছেন, ওনার হচ্ছে এখন মানে একটা শখ হয়েছে, আশা হয়েছে বিজেপির মনে। ইসবার 200 পার, বাংলার মানুষ দেখে দিয়েছে 200 তো হয়নি, 100-র নিচে থেমে গেছে। ওদের অমিত শাহ আশা করেছিল 35-এর উপর আসন পাবে, সিঙ্গেল ডিজিটেই প্রায় পৌঁছে যাচ্ছিল, কোনো মতে 12টা পেয়েছে। ওনারা এখন আশা করছেন যে আবার ওনারা ক্ষমতায় আসবেন, সেই স্বপ্ন দেখছেন। ওনাদের যারা কর্মী সমর্থক তারা এই রেজাল্টে হতাশ হয়ে পড়েছিল, তাদেরকে অক্সিজেন যোগানোর চেষ্টা করছেন। আমি একটা কথা বলি, নরেন্দ্র মোদী দেখবেন 1 তারিখে 1 সেপ্টেম্বর উনি একটা সুপ্রিম কোর্টের অনুষ্ঠান ছিল, সেখানে নারী সুরক্ষার জন্য কথা বলছেন। আর ওনার বারাণসী, ওনার নির্বাচনী কেন্দ্র, সেইখানে যে ধর্ষকরা তারা বেল পাচ্ছে সরকারের মধ্যে, তাদেরকে নিয়ে বিজয় উৎসব হচ্ছে মালা পরিয়ে। বিজেপি হচ্ছে সব থেকে দ্বিচারী পার্টি, এরা দ্বিচারিতা করে এবং অপরাধীকরণ করে। আপনি দেখবেন আমাদের রাজ্যে যারা সব থেকে বড় অপরাধী তারা এখন বিজেপির বড় বড় নেতা। এবং একটা পরিসংখ্যান আপনাকে বলি, নির্বাচন কমিশনের যে তথ্য হলফনামা পেশ করা হয় প্রার্থী হতে হলে, সেইখানে একটা রিপোর্ট বেরিয়েছে যে 151 জন আছেন বিধায়ক বা সাংসদ যারা বিভিন্ন রকমের রিপোর্ট, যারা ধর্ষণ কাণ্ড, শ্লীলতাহানি, এইরকম নারকীয় ঘটনার সঙ্গে যুক্ত। আপনি দেখবেন সব থেকে বেশি লোক সেখানে কিন্তু বিজেপির সাংসদ এবং বিধায়করাই আছে। ওনারা অপরাধীর কথা বলেন, ওনাদের এমন লোক আছেন যিনি সরাসরি অপরাধের সঙ্গে গুরুতর অভিযোগ করছেন যে আপনারা অপরাধীদের নিয়ে দল তৈরি করেছেন এবং অপরাধ দমন করেন না, বরং অপরাধীদের নিজেদের দলে টেনে। আমি বলি তুহিন বাবুকে, তাই জন্য তো রাজ্যে লাগাতার তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর থেকে লাগাতার ধর্ষণের ঘটনা ঘটে চলেছে, লাগাতার নারী সুরক্ষা বিঘ্নিত হয়ে চলেছে। নার্সরা সুরক্ষিত নয়, ডাক্তারি ছাত্রীরা সুরক্ষিত নয়, পুলিশরা সুরক্ষিত নয়, তাদেরকে টেবিলের তলায় লুকিয়ে যেতে হয়। আর আপনি বলছেন যে কেন্দ্র সরকারের জন্য দায়ী। আপনি রাজ্যটার দিকে দেখুন না, যেই জায়গা নিয়ে ডিবেট হচ্ছে সেইখানে কাজ করুন না। আরে আগে
আগে শুনুন না, আপনি শুনুন। আপনাদের কেন্দ্রীয় সরকারের একটা তথ্য বলছে সব থেকে সুরক্ষিত জায়গা হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতা এবং পশ্চিমবঙ্গ, এবং এখানে নারীরা এতটাই সুরক্ষিত যে নারীরা রাত দখল করতে পারে। আর আপনি শুনুন এই রাজ্য সব থেকে সুরক্ষিত রাজ্য আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টে বলছে। আর এই রাজ্যেতে যে অপরাধ করছে, আমরা একটা অপরাধের বিরোধী, আমরা কোন ধর্ষণের বিরোধী, প্রত্যেকটার বিরোধী এবং প্রত্যেকটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কিন্তু আপনাকে একটা জিনিস বলবো, আপনি একটু ভারতবর্ষের দিকে তাকান। বাংলায় অনেক শান্তি আছে, বাংলায় অবাধ গণতন্ত্র আছে, তাই আপনাদের 55 বছরের সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী হাফ প্যান্ট পরে ছাত্রের আন্দোলন করতে গেছিলেন। আপনারা মুখোশটা খুলে সরাসরি আসুন না, আপনাদের ইচ্ছা তো গদি দখল। বাংলার মানুষের আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং আমার ধারণা ভবিষ্যতেও বাংলার মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। আপনারা যে রাজনীতি করেন, আপনারা রাজনীতি বিবাদের রাজনীতি করেন, বিভেদের রাজনীতি করেন। আপনারা যারা সমাজ বিরোধী শুভজিৎ দা প্লিজ বোঝা গেছে। আমি শুভজিৎ দা বোঝা গেছে। শুভজিৎ দা শুনুন না, আজকেই তো আমরা দেখলাম রাজ্য বিধানসভায় এই ধর্ষণ রোধী বিল পেশ করা হলো, যাতে আপনারাও সম্মতি দিয়েছেন সেই বিলে। শুভেন্দু অধিকারী কিছু সংশোধনী কথা বলেছে। শুনুন না, প্রশ্নটা শুনুন না প্লিজ, প্রশ্নটা শুনুন না শুভজিৎ দা প্লিজ। তাতেও কড়া আইন আছে শুভজিৎ দা, কেন্দ্রীয় যে আপনি বলছেন যে কেন্দ্রীয় সরকার, এই প্রধানমন্ত্রীর কথাই তিনি বলছিলেন তুহিন দা, দেশে করা আইন রয়েছে। যদি সত্যি করা আইন থাকে তাহলে একের পর এক যারা অভিযুক্ত তারা এত দ্রুত মুক্তি পেয়ে যাচ্ছে কি করে? ধর্ষণ সত্যি এটা তো এমন নয় যে আমাদের রাজ্যে প্রথম হচ্ছে বা এই রাজ্যেই ঘটে চলেছে, গোটা দেশ জুড়ে এই আরজি করে ঘটনা যখন ঘটেছে একাধিক জায়গাতে ঘটেছে। মহারাষ্ট্রে ঘটেছে, থানের ঘটনা আপনি দেখেছেন, সেখানে কিন্ডারগার্টেনের 2 শিশু তাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে, সেখানেও বিক্ষোভ প্রতিবাদ হয়েছে। হয়তো এই স্কেলে হয়নি, কোনোটার জাস্টিফিকেশন হয় না ঠিকই। শুভজিৎ দা আপনি শুনছেন না প্লিজ শুভজিৎ দা, কিন্তু কোথাও গিয়ে এইখানে একটা রাজনৈতিক নেতা নেত্রীদের সদিচ্ছার বিষয় নয়। যদি আমি তৃণমূলকে বলি, তৃণমূল বিজেপিকে বলবে, বিজেপি তৃণমূলকে বলবে, এটার থেকে যদি প্রত্যেকেই এর বিরুদ্ধে দাঁড়ান তাহলে তো বোধহয় একটা সলিউশন বেরিয়ে আসতে পারে, তাই নয় কি? এটা তো সামাজিক ব্যাধি। শুভজিৎ দা বলে নিন। যে বিলটি বিধানসভায় পাস হয়েছে, এই বিলটি হ্যাঁ তুই বলুন কন্টিনিউ করুন তারপর শুভজিৎদার কাছে আসছি। আজকে বিধানসভায় যে বিলটি পাস হয়েছে এর জন্য আমি বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এবং এই বিলটা বিজেপির ইচ্ছে ছিল না এটা পাস করাটার, ওনারা অনেক টালবাহানা করেছিলেন, কিন্তু দেখলেন বাংলার মানুষ ঝুলি থেকে যে বেড়ালটা বেরিয়ে যাচ্ছে এটা বুঝতে পেরে যাবে, সেই জন্য ওনারা দেরিতে হলেও ওনাদের বিলম্বিত বোধোদয় ঘটেছে, এই জন্য ওনাদেরকে ধন্যবাদ। ওনাদেরকে বলবো বুঝতে পেরেছি আর সময় নেই, সই করে দেয়। এটা একদমই ভুল কথা বলছেন তুহিন বাবু। রাজ্যে যে বিল, নতুন আইনের যে বিল এনেছেন মুখ্যমন্ত্রী, মাননীয় বিরোধী দলনেতা এবং বিজেপির যারা বিধায়ক আছেন আমাদের বিধানসভায়, তারা দুহাত তুলে এই বিলকে সমর্থন করেছেন। এর সঙ্গে অ্যাডিশনালি বলতে চাই, মাননীয় বিরোধী দলনেতা এই নতুন আইনে বেশ কিছু সংশোধনী পেশ করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যের কথা সেই সংশোধনীগুলি মাননীয় বিধানসভার অধ্যক্ষ গ্রহণ করেননি, সেগুলি বাতিল করেছেন। যদি রাজ্য সরকার সত্যি নতুন কড়া আইন আনতে চান ধর্ষণের ব্যাপারে, তাহলে ভবিষ্যতে দেখা যাবে যে কেন্দ্রের যে বিএনএস আছে, এখন তো বল চলে গেল রাজ্যপালের কোর্টে, রাজ্যপাল কত দ্রুত এতে সই করেন। আজকের সময় নেই তুহিনদা এবং শুভজিৎদা, আজকের সময় নেই, আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও যারা এতক্ষণ ধরে দেখছিলেন। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3 7 দিন।